প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ সম্পাদকীয়তে। আজকে আমাদের সাথে আছেন বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমরা এই ঈদের অনুষ্ঠানে দর্শকদের জন্য আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো, কিছুক্ষণ আড্ডা দেব। কাঞ্চন ভাই, একেবারে শুরুর দিকে যদি একটু যাই, আপনার চলচ্চিত্রে আগমন বসুন্ধরা ছবি দিয়ে সুভাষ দত্তের, এবং সেটি আপনার বয়স তখন মাত্র ছিল 20 বা 21 এরকম হবে। 19 বছর। 19 বছর। তো খুবই একেবারে তরুণ বয়সে আপনার চলচ্চিত্রে আগমন, এবং প্রথম চলচ্চিত্রে কিন্তু আপনি যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছিলেন দর্শকদের। তো কিভাবে আপনার চলচ্চিত্রে আগমনটা ঘটলো সেটা যদি একটু বলেন, এবং আপনার সেই সাথে আপনার ছোটবেলার কথাও যদি আমাদের কিছু জানান। তখন খুবই ছোট, বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম আর কি। তো সেখানে ডকুমেন্টারি ছবি, এখন বুঝি যে এটাকে ডকুমেন্টারি বলে। তো আমার জীবনে প্রথম ওই ডকুমেন্টারি ছবি দেখেছিলাম আর কি। তো তখন আমি বুঝতে পারি নাই যে কখনো অনেকগুলো মানুষ দেখা যায়, মাস্টার শট, আবার কখনো ক্লোজ আপে। তো এরকম শট খুব একটা বুঝতে পারতাম না। এখন যেহেতু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এর জন্য এখন বুঝি। তো সেইটা দেখার পরে কিন্তু কেন জানি ভালো লেগেছিল আর কি। এরপরে আমি 66-এ আমি সরাসরি ঢাকা চলে আসি, পার্মানেন্টলি বলা চলে, পড়াশোনা করার জন্য। আমার চাচার বাসায় থেকে আমি পড়াশোনা করতাম। তো এসেই আমি এর আগে যে আসা যাওয়া করতাম, তখন আমার প্রিয় জিনিসের মধ্যে একটি ছিল যে সিনেমা দেখা। কারণ সিনেমাকে খুব ভালো লাগতো আর কি। আমি মনে মনে ভাবতাম, ছোটবেলা থেকে ওই বয়সেই ভাবতাম যে আমি চলচ্চিত্রে যদি যেতে পারতাম। তো সেইটা এক সময় আমাদের যে রাজ্জাক ভাই আছেন, ওনার সঙ্গে আমার দেখা হলো। আমাকে যিনি প্রাইভেট পড়াতেন, ওনার বাসায় গিয়ে আমি প্রাইভেট পড়তাম। তো ওই রাজ্জাক ভাইয়ের বন্ধু ছিলেন আমার টিচার। তো একদিন দেখি যে রাজ্জাক ভাই ওখানে আসছে। তো আসার পর আমার যে মনের ভিতরে যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমি ব্যক্ত করে ফেললাম রাজ্জাক ভাইয়ের কাছে। আমি বললাম যে আপনাদের তো ছোট বাচ্চাদের নিয়েও কাজ করেন, তা আমাকে কি নেওয়া যায় না? তা আমার মনে হয় খুব সম্ভবত আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বলেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি পরে যোগাযোগ করো, পরে তোমার সঙ্গে দেখা হবে। এরপরে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তো আমি ওই স্কাউট ছিলাম। তো মৌচাকের দিকে আমাদের ক্যাম্প হতো। তো সেইখানে ক্যাম্পে আমি যখন গেলাম, তো রাজ্জাক ভাই ওই দিক দিয়ে শুটিং এ যাচ্ছিল। আমরা তখন রাস্তা প্যারেড করছিলাম। তো রাজ্জাক ভাইয়ের গাড়ি দেখে আমরা সব বাচ্চারা সব থামাইলাম, গাড়ি থামাইলাম। থামানোর পর সেই জায়গায় আর নিজের কথাটা বলতে পারিনি, এত ছেলে পেলেদের মধ্যে। কিন্তু কেউ আমরা রাজ্জাক ভাইয়ের হাত ধরে ঝুলতেছি, কেউ কোমর ধরে আছে। কিন্তু রাজ্জাক ভাইয়ের একটা গুণ আমি দেখলাম যে আমাদের কারো প্রতি কোনো কিন্তু মনক্ষুণ্ণ হলেন না, রাগ হলেন না, কিন্তু আমাদের সবাইকে ম্যানেজ করার চেষ্টা করলেন। এবং একটা পর্যায়ে এমন হলো যে টিচার আসলেন, স্কাউট টিচার আসলেন, এসে তারপরে রাজ্জাক ভাইকে উদ্ধার করলো এখান থেকে। তো এই দুইবার আর কি তার সঙ্গে আমার দেখা হলো। প্রচন্ড ছবি দেখতাম, সুযোগ পেলে ছবি দেখতাম। তো এত পয়সা তো আবার জোগাড় করা যেত না। নাগরমহল, যেটা চিত্রামহল পরে হয়, সেই সিনেমা হলের যে অপারেটর ছিল, তাকে কিছু পয়সা দিতাম, 4 আনা 8 আনা এটা দিতাম। সে আমাকে ওই যে প্রজেকশন রুমের মধ্যে একটা উঁচু লম্বা টুল থাকে, ওই ফোকর দিয়ে আমি ওই গ্যাপ দিয়ে আমি এটা দেখতাম, ছবি দেখতাম। তো এইভাবে আমি আমার একটা বদনাম হয়ে গেল যে আমি খুব ছবি দেখি। আমাকে বলা হতো চোখ নষ্ট হয়ে যাবে, অমুক হবে তমুক হবে, পড়ালেখা হবে না। কিন্তু আমি পড়ালেখায় কিন্তু খুব ভালো ছিলাম, কিন্তু আমি ফার্স্ট বয় ছিলাম। কিন্তু তো আমি বললাম যে কেন, আমি পড়াশোনার সঙ্গে সিনেমা দেখার সঙ্গে কি সম্পর্ক? যাই হোক, এইগুলো থেকে হয়তো আমার শিক্ষাটা হয়েছে। তো আমি ওই স্কাউট ক্যাম্পের মধ্যে যে যে সময় যে রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা হলো, সেই ক্যাম্পের মধ্যে আমার জীবনে প্রথম ক্যাম্পে আমি অভিনয় করি। এবং সেই অভিনয় মানে আমার দুই বন্ধুর একটা ক্যারেক্টার ছিল, মামা এবং ভাগ্নের ক্যারেক্টার ছিল। আমি ভাগ্নের রোল করেছিলাম, আর আমার বন্ধু করেছিল মামার রোল। 5 মিনিট স্কুলের ছেলেরা ক্ল্যাপ দিয়েছিল আমার প্রথম অভিনয়। তো ওইটা থেকে আমার আরো ইন্সপিরেশন বাড়ার পর আমার যখন দেশ স্বাধীন হয়, তখন আমি ক্লাস 9-এ পড়ি। দেশ স্বাধীনের সময় 9-এ পড়ি, তখন স্কুল থেকে একটি নাটক করা হয়। সেই নাটকটির নাম হলো বাংলার মুক্তি, স্বাধীনতার উপরে নাটকটি হয়। সেই নাটকে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি নায়িকার বাবার রোল করলাম, এবং আমার শিক্ষক যিনি, তিনি করলেন নায়কের বাবার রোল। তো সেইটাও এত প্রশংসিত হলো, এত নাম ডাক হলো আমার। তো এই থেকে আমার আরো আগ্রহটা অনেক বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর এক সময় আমার ম্যাট্রিক পাশ করার পর
তো তখন আমার এক বন্ধু তারা নাটক শুরু করলো। সেইখানে আবার চলচ্চিত্রের আমাদের যে নায়ক ছিলেন কায়েস সাহেব, উনি তখন এটা ডিরেকশনের জন্য নিযুক্ত হয়েছিলেন। তা আমাকে বললো যে রিহার্সাল দেখতে যাওয়ার জন্য। তো আমি রিহার্সাল দেখতে গেলাম। আমি দেখলাম যে কায়েস ভাই আমার দিকে তাকিয়ে রয়েছেন অনেকক্ষণ পর্যন্ত, এবং এক পর্যায়ে উনি বললেন, আমার বন্ধুদের বললেন যে ওনাকে কেন নিচ্ছেন না, উনি তো এত সুন্দরী। তো ওরা তো আসলে একটু ভেবাচাকা খেয়েছে, আমি তো তাদের সঙ্গে মানে নাটকের সঙ্গে যুক্ত না। তো যাই হোক, একটা পর্যায়ে মানে কায়েস ভাই আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি মানে একটা শিল্পী আসে নাই, তো আমাকে বললো যে আপনি যদি কিছু মনে না করেন আমাকে একটু প্রক্সি দেবেন। তো আমি প্রক্সি দিতে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর তখন মানে ওই প্রক্সি দিচ্ছি, তারপরে উনি বলতেছে দাঁড়িয়ে দেখেন দেখেন শিল্পী কাকে বলে, আমি আজকে 7 দিন ধরে যাকে রিহার্সেল করছি আর উনি উঠে যে প্রক্সি দিচ্ছে দেখেন কারটা মানে ইয়ে। তো এই অবস্থার মধ্যে পরবর্তী সময় কায়েস ভাই একটা নাটক করলেন, সেটা পয়সার বিনিময়ে, টিকিটের বিনিময়ে, সেটাতে আমাকে নিলেন। এবং ওই নাটকের মধ্যে আমি চলচ্চিত্রের অনেকের সঙ্গে আমার দেখা হলো, সাইফুদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা হলো, এটিএম শামসুজ্জামানের সঙ্গে দেখা হলো। আর আমার ওই বন্ধু যারা, তারা শেষ পর্যন্ত আমাকে একটা ছোট্ট ক্যারেক্টার দিল, একটা চাকরের রোল। আমার এটা খুব মানে প্রেস্টিজে লাগলো। তা আমাদের নিজেদের একটা সংগঠন ছিল, তা আমি গিয়ে ওখানে বললাম এই ঘটনাটা যে আমাকে একটা ছোট্ট চাকরের রোল দিছে, তা এটা তো করা যায় না, আচ্ছা একটা কাজ করলে কি হয়, আমরা নিজেরা একটা নাটক করতে পারি না? তো তখন ওরা সবাই রাজি হলো, খুব উৎসাহিত হলো। তখন আমরা ওই একটা নাটক শুরু করলাম। সেই নাটকটা মানে আমরা আবার সিলেক্ট করলাম এমন একটি নাটক যেটি আমাদের শ্রদ্ধেয় পরিচালক এবং সম্মানিত ব্যক্তি ছিলেন আমাদের আব্দুল আল মামুন, শুভচ নির্বাসনে। সেই নাটকটি আমরা শুরু করলাম, এবং সেটির চিফ গেস্ট ছিলেন আমার শ্রদ্ধেয় গুরু সুভাষ দত্ত। উনি ওই নাটক দেখতে এসে আমাকে পছন্দ করেন। এইভাবে আমি আসলে চলচ্চিত্রে আমার মানে প্রবেশ। আপনি তো একটি মানে বলবো মানে চলচ্চিত্রে পরিবারেই আপনার বেড়ে ওঠা। আপনার বড় 2 বোন এদেশের স্বনামধন্য অভিনেত্রী সুচন্দা এবং ববিতা, এবং তার পথ ধরেই কিন্তু আপনার চলচ্চিত্রে আসা। আপনি প্রথম চলচ্চিত্র আপনার 3 কন্যা 86-এ, কিন্তু তার আগে আপনি কিন্তু টেলিভিশন নাটক অনেকগুলো করে ফেলেছেন এবং খুব জনপ্রিয় হয়েছে নাটকে। নাটকগুলো করে আপনি, আপনার প্রথম নাটক কোনটা ছিল জানা? ডুব সাঁতার। ডুব সাঁতার, মামুন ভাই, মামুনুর আব্দুল্লাহ আব্দুল্লাহ মামুন ভাই। এবং তারপরে আপনি করেছেন শাহজাদির কালো কালো মেকআপ। মেকআপ, দীপাল। হ্যাঁ, তারপরে এরকম এখানে নোঙর, এখানে নোঙর। চমৎকার একটি নাটক। তো নাটকে এসছেন আপনি মানে 81 থেকে নাটক শুরু করেছেন টেলিভিশনে, এবং তারপরে 86-এ এসে চলচ্চিত্রে। তা আপনার শুরুটা কিভাবে হলো একটু যদি বলেন। আমার যে অভিনয় শুরু হবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার পরিবারে আর 2টো বোন তো ফিল্মে আছে। আমি আমি দেখতাম যে ওদের জীবনটা কত কষ্টের। কষ্টের বলতে যে অভিনয়ের জগৎটা আলাদা, তার বাইরে মানে এত ব্যস্ত থাকতো তারা ফিল্ম নিয়ে, তাদের মানে পারিবারিক লাইফ বলতে কিছু ছিল না। বা ওরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারতো না, বাইরে শপিং করতে পারতো না, বাজার যেতে পারতো না, কারণ ওদের লাইফটা একটু অন্যরকম হয়ে যেত। আর আমি এটা একদম পছন্দ করতাম না। আমার ভালো লাগতো স্বাধীন লাইফ। আমি ইচ্ছে মতন বাজার করব, বাইরে যাব, রাস্তায় যাব। কিন্তু এই ব্যাপারটা দেখতাম যে না, শিল্পীদের আমার মনে আছে তখন আমি ছোট, আমার ববিতা আপাকে কেউ এসে জিজ্ঞেস করছিল, আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করব, আচ্ছা আপনারা কি খান? মানে পাবলিকদের ধারণা ছিল যারা শিল্পী এরা হয়তো আমাদের মতন মাছ মাংস ভাত খায় না, ডিফারেন্ট কিছু খায়। তো একটু মানে মানে স্বাভাবিক মানুষের থেকে একটু অন্যরকম ভাবতো মানুষ। আমি তো দেখেছি আমার বোনদের জীবন। আমি চেয়েছিলাম আমি অভিনেত্রী হব না, কিন্তু আমি মডেল হব। মডেলিং আমার খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো মডেলিং করতে চেয়েছিলাম, কিন্তু এক ধরনের জেদ আমার মনের মধ্যে চেপে বসছে। সেটা হচ্ছে, অনেকে বলতো যে 2 বোন অভিনয় জানে বলে ছোট বোন করতে পারবে, এমন কোনো কথা নয়। তো নিজেকে আমি যাচাই করতে চেয়েছিলাম যে আসলে কি আমার বোনদের মতো কোনো গুণ নেই, অভিনয়ের গুণ নেই। আর সেটা ভাবা, আর সেটা ভেবেই কিন্তু আমি নিজেকে দেখার জন্যে, চেক করার জন্যে যে আমি অভিনয় করতে পারি কি পারি না,
তো তখন মামুন ভাই ববিতা আপাকে নিয়ে কোনো ছবি করছিলেন, বাড়িতে যাওয়া আসা ছিলেন, আমাকে দেখে উনি অফার দিয়েছিলেন যে তুমি কি একটা নাটক করবে। তো আমি ভাবলাম এই তো আমার সুযোগ নিজেকে যাচাই করার যে আমি অভিনয় করতে পারি কিনা, আচ্ছা দেখে নিয়ে পারি কিনা। এবং প্রথম অভিনয় করলাম ডুব সাঁতার, করার পর এত প্রশংসিত হলাম যে মানে এত ভালো লেগেছে, আমি নিজে ভাবতে পারছি না যে আমি কি করে অভিনয় করে ফেললাম এবং আমার গুণ আছে এবং বেশ আমি প্রাউড ফিল করছিলাম। এবং যারা বলছিল আমাকে নিয়ে, আমি ওদের সামনে গিয়ে ঘুরতাম এবং বেশ একটু মানে আমি ভাব দেখাতাম কি যে আমি এবার পারি, কিরকম এবার করলাম। কি এবার আমি তো ঠিকই অভিনয় করতে পারলাম। তাহলে এরকম একটা, এইভাবেই আমার অভিনয় টেলিভিশনে আসা। আর ফিল্মে আসা হচ্ছে যে আমার বড় আপা সুচন্দার ছবি ছিল, আমরা বুঝি বলি। তো বুঝির ছবি ছিল তিন কন্যা, আর ওনার ইচ্ছা ছিলেন যে আমাদের তিন বোন একসাথে আমরা কাজ করব ওই ছবিতে। যেহেতু তিন কন্যা। হ্যাঁ, তিন কন্যা ছবির নাম। কাঞ্চন ভাইও ছিল ওই ছবিতে, আমার ফিল্মের প্রথম হিরো কাঞ্চন ভাই ওই হিরোতে, মানে ওই ছবিতে। তো ওইভাবে আমার ছবি শুরু, এভাবে আমার অভিনয় শুরু। কাজী ভাই আহ, অনেক ছবি করেছেন, 300 সাড়ে 300 ছবি আপনি করেছেন জীবনে, এবং অনেক প্রাপ্তি আছে, আবার অপ্রাপ্তিও আছে। আপনি বলছিলেন শিল্পীদের অপ্রাপ্তি থাকবেই, অপ্রাপ্তি ছাড়া শিল্পী হয় না। আপনি যদি পরিপূর্ণ তৃপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার শিল্প সত্তা হারিয়ে যাবে। তো তৃপ্তির ব্যাপারগুলো একটু যদি বলেন। আপনি বাংলাদেশের যেটি বলা যায় ইতিহাসের সবচাইতে জনপ্রিয় চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না, সেটিতে অভিনয় করেছেন, সেটির কথাও যদি একটু বলেন, বা অন্যান্য ছবির কথা। আমার কিন্তু আসলে অনেক প্রাপ্তি কিন্তু আছে কিন্তু, যেমন আমি বেদের মেয়ে জ্যোৎস্না ছাড়া আগে যেটি বলবো আর কি, যেমন আমার আঁখি মিলন রোমান্টিক ছবির মধ্যে এসে মানে একটা মানে মাইলস্টোন আমি বলবো। এবং সত্যি কথা যে আমার নিজেরও কিন্তু পছন্দের একটি ছবি কিন্তু আঁখি মিলন। তারপরে ওর সঙ্গে যেমন আমার আছে ভেজা চোখ আছে, সহযাত্রী আছে। এই ছবিগুলো কিন্তু মানে মানে চিন্তাই করা যায় না আসলে, এত সুন্দর ছবি। এমনকি আরেকটি ছবির কথা আমি বলবো, সেটি হচ্ছে ইবনে সাদিকে নীতিবান। ইটস মানে মডার্ন ছবি হিসেবে বাংলাদেশে যে মানে ওই সময় আমাদের মডার্ন ছবি যেটা বলে আর কি। এবং আমরা মনে করতাম যে এই ছবি বোম্বের ছবির সঙ্গে পাশাপাশি কিন্তু চালানোর মতো ছবি, মানে একই সঙ্গে চালানোর মতো ত্যাগ ছবি একটা ছিল, ছবি এত ছিল, সুন্দর ছবি। ত্যাগ। হ্যাঁ, ত্যাগ আরেকটি ছবি, অদ্ভুত ছবি। তো এরকম আছে। আর বেদের মেয়ে জ্যোৎস্না আজকে কিন্তু 27 বছর হয়ে গেছে ছবিটি রিলিজে। আমার কাছে মানে আসলে আমাদের দেশ চলচ্চিত্রের মানে দিকটা আসলে কোনো সরকারি কখনোই কিন্তু মানে এটাকে সেইভাবে লালন পালনটা কিন্তু করেনি। আজকে আমি বলবো যে বেদের মেয়ে জ্যোৎস্না যদি অন্য কোনো দেশে যদি হতো, এরকম যদি একটা সেন্সেশন ক্রিয়েট হতো, তাহলে এটা নিয়ে রিসার্চ হতো, এটা ইউনিভার্সিটিতে পড়ানো হতো যে কেন এরকম সেন্সেশন হয়েছে। এটা কিন্তু আমাদের দেশে হয় না, যেহেতু আমাদের দেশ মানে আসলে চলচ্চিত্রে আমাদের এখানে প্রচুর ছবি আমরা একসময় করেছি, কিন্তু চলচ্চিত্র বিশ্ববাজারে কিন্তু আমরা সেইভাবে কিন্তু কিন্তু কাঞ্চন ভাই একটা কথা বলি, মানে একজন কিন্তু এটা নিয়ে খুব রিসার্চ করেছেন, কানাডিয়ান এক ভদ্রলোক, হ্যাঁ ফাদার গার্সন রোবেজ, আপনি হ্যাঁ জানেন কিনা? উনি একটা তিনি করেছেন আমার সঙ্গে কলকাতায় ছিলেন, ইন্টারভিউ তো নিয়েছেন। কলকাতায় থাকতেন এবং তিনি চলচ্চিত্র সমালোচক ছিলেন, চলচ্চিত্র তাত্ত্বিক ছিলেন। তাকে আমরা বাংলাদেশে একবার এনেছিলাম, তখন বেদের মেয়ে জ্যোৎস্না মাত্র রিলিজ হয়েছে। তো তিনি ছবিটা দেখলেন এবং দেখার পর কয়েকবার দেখলেন, এবং তিনি একটা চমৎকার গবেষণা করে তিনি কিনা একটা চমৎকার আর্টিকেলও লিখেছিলেন কেন এই ছবিটা জনপ্রিয়, পয়েন্টস। অডিয়েন্সরা, দর্শকরা বেদের মেয়ে জ্যোৎস্নাকে 25 বছর সেলিব্রেট করেছে। মানে এইটা একটা কিন্তু আমি বলবো যে একটা বড় পাওনা, যে বাংলাদেশের কোনো ছবি 25 বছর পরে অডিয়েন্স মানে দর্শক থেকে তারা এটাকে সেলিব্রেট করা, এটা একটা বড় ব্যাপার। আরেকটি জিনিস যেটা, এই ছবিটি যে শুধু বাংলাদেশেই মানে খুব মানে ব্যবসা করেছে, নাম করেছে তা না, এটি যখন রিমেক হয়েছে কলকাতাও সেম একই রকমের সেন্সেশন হয়েছে। এমনকি ওই ছবিটি অমিতাভ বচ্চন মানে হোল মানে আমি এরকম একটি ছবিতে অভিনয় করতে পেরেছি। প্লাস পাশাপাশি আমি বলবো যে আমাদের আরেকজন প্রয়াত আম, পরিচালক আলমগীর কবির সাহেব, তার একটি ছবিতে আমি পাঠ করেছি, সেটি হলো আপনার পরিণীতা, শরৎচন্দ্রের পরিণীতা। সাহিত্য নির্ভর আমার শুরুটাও কিন্তু সাহিত্য নির্ভর ছবি দিয়ে।
যেটি আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত গল্প 23 নম্বর তৈলচিত্র, সেটি দিয়ে আমার জীবন শুরু। তার পরবর্তী সময় শরৎচন্দ্রের এটি করেছি, এবং ওর সঙ্গে আরেকটি ছবি আমরা করেছি, সেটি হলো রবীন্দ্রনাথের গল্প শাস্তিতে আমরা অভিনয় করেছি, এবং দুইজনকেই পুরস্কৃত করেছে। আমি অবশ্য যদিও পুরস্কার গ্রহণ করিনি, কারণ হলো গিয়ে সেখানে আমাকে সাইড ক্যারেক্টার হিসেবে আমাকে পুরস্কৃত করেছে, তো যার জন্য আমি সেটিকে অ্যাকসেপ্ট করিনি। তো আমার আসলে প্রাপ্তি যেরকম আছে, আবার কষ্ট আছে, কষ্ট অনেক হয়েছে। এমনও হয়েছে শুরুর দিকে, এমনও হয়েছে আমাকে কাঁদতে হয়েছে। ছবি সুপারহিট হয়েছে, পয়সা পরে দেবে বলেছিল, তো সেই টাকা যখন আনতে গেছি তখন বলেছে তুমি জানো কার ছবিতে অভিনয় করেছো, কত বড় ডিরেক্টরের ছবিতে অভিনয় করেছো। তো কত বড় ডিরেক্টরের ছবিতে অভিনয় করেছি, কত বড় প্রডিউসারের ছবিতে অভিনয় করেছি, তাদের সঙ্গে তো একটা চুক্তি হয়েছে, সেটা তো আমাকে দিতে হবে। তো সেই টাকা না দিয়ে এই ধরনের কথা বলেছে। আমি ওই অফিস থেকে কাঁদতে কাঁদতে আমি বেরিয়েছি। আর ওই সময়টা আসলে আমি আমার ফ্যামিলির, আমি আমার বাবার বড় ছেলে, তো সেই হিসাবে আমার অনেক দায়িত্ব ছিল। তো এবং চলচ্চিত্রে কাজ করি, অনেক আমাকে ভুলও বুঝতো, মনে করতো যে চলচ্চিত্র মানেই বোধহয় কোটি কোটি টাকা পাওয়া যায়, অভিনয় করলেই বোধহয় সেখানে পাওয়া যায়। বসুন্ধরা ছবিতে যখন অভিনয় করলাম আমাকে মাত্র 4,000 টাকা কিন্তু দিয়েছিল, কিন্তু সেই টাকা আমার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব, আমার আপনজনরা যারা, তারা মনে করতো আমি কয়েক লক্ষ টাকা পেয়েছি, এবং তাদেরকে আমি খাওয়াই না, দাওয়াত করি না, অমুক করি না, এবং আমার নাম হয়ে গেল আমি কিপটা। তো চলচ্চিত্র সম্পর্কে আসলে মানুষের এরকম ভুল ধারণা আছে। তো যাই হোক, তারপরেও আমি আজকে বলবো, আজকে আমি ইলিয়াস খান যতটুকু আমার জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, যা কিছু শিখেছি, কেন, কারণ আমি 19 বছর বয়সে আমি চলচ্চিত্রে এসেছি। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি চলচ্চিত্রে ঢুকেছি। আমার শিক্ষাটা কিন্তু চলচ্চিত্র থেকে হয়েছে। মানুষ অনেক সময় বলে চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে একটা নেগেটিভ একটা চিন্তা, যে তাদের জ্ঞান, কিন্তু আমি বলবো যে আমরা আসলে কিন্তু ওরকম আমরা মূর্খ নই, আমি এটা বলতে চাই। কারণ 350 ছবিতে অভিনয় করেছি, 350 গল্প একটি মানুষ তার জীবনে যদি পড়ে থাকে, এবং নাটক করেছে অনেকগুলো, তো সেইখান থেকে অনেক কিছু শেখা যায়। আর গল্প, নাটক, এগুলো তো আসলে মানুষের সমাজের প্রতিচ্ছবি একটি ব্যাপার, বাস্তব কিছু বিষয় থাকে। আজকে আমার মধ্যে যে কাইন্ডনেস যেটি, সেটিও আমি বলবো যে চলচ্চিত্রে অভিনয় করতে করতে, নায়কের অভিনয় করতে করতে, অন্যায়ের প্রতিবাদ করতে করতে, মানুষের প্রতি সহানুভূতি দেখাতে দেখাতে কিন্তু আমার মধ্যে কিন্তু সেগুলো গড়ে উঠেছে। কিন্তু আজকে নিরাপদ সড়কচারীর যে আন্দোলন যেটি করছে, সেটিও আমি বলবো যে এই মূল্যবোধটুকু কিন্তু, দায়িত্ববোধটুকু কিন্তু আমাকে চলচ্চিত্রই আমাকে কিন্তু শিখিয়েছে। জি, সবচেয়ে সৃজনশীল মানুষেরাই আসলে চলচ্চিত্রের মতো এমন একটি মাধ্যমের সাথে যুক্ত হন, সে তো বটেই। চম্পা, আপনার কাছে আবার আসবো। আপনার অভিনীত অনেক ছবি আছে, তার মধ্যে বেশ কিছু ছবি আলোচিত। আমি যদি বলি পদ্মা নদীর মাঝে, চমৎকার আপনার সে অভিনয়, এবং আপনি তার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। শাস্তি ছবির কথা বললেন কাঞ্চন ভাই, তারপরে অন্য জীবন নিয়ে শেখ নিয়ামত আলীর, এরকম আরো অনেক ছবি আছে। আপনি কোন কোন ছবির নাম বলবেন, বা সেই ছবিগুলোতে অভিনয়ের অভিজ্ঞতা যদি আমাদের একটু শোনান। অভিজ্ঞতা বলতে, অ্যাকচুয়ালি আমি তো কমার্শিয়াল ছবির আর্টিস্ট ছিলাম। জি। তো কমার্শিয়াল ছবি করতাম, গাছের ডালপালা ধরে নাচ করতে করতে হাঁপিয়ে গেছিলাম। মানে আপনি কমার্শিয়াল ছবি একই সাথে করেছেন, এবং একই সাথে কিন্তু একটু অফ ট্র্যাক ছবিও আপনি করেছেন, এবং সেখানেও আপনি সাফল্য পেয়েছেন। সেটা আমি বলছি, ক্ষেত্রে আপনি সাফল্য। হ্যাঁ, সেটা আমি বলছি। যখন আমি পদ্মা নদীর মাঝি করি, ঠিক ওই মুহূর্তে আমি প্রচন্ড ব্যস্ত, কমার্শিয়াল ছবিগুলো নিয়ে প্রচন্ড ব্যস্ত। তো সামহাও গৌতম দা আমাকে চুজ করেছিলেন। উনি তো অনেক খোঁজাখুঁজি করেছিলেন ওনার ছবির মালা চরিত্রের জন্য। তো আমাকে যখন উনি সিলেক্ট করলেন আর আমাকে যখন নেবেন বলেছেন, তো সেটা তো আমার বিশাল বড় পাওনা। আই মিন, আমার অভিনয় জগৎ জীবনের একটা আলাদা মাত্রা যোগ করে দিয়েছে কিন্তু গৌতম দা ছবিতে আমি যখন অভিনয় সুযোগ পেয়েছি। তো সেই সময়টা অনেকে আমাকে বলেছে যে তুমি খুব ভুল করবে, বড় ভুল করবে, তুমি কমার্শিয়াল আর্টিস্ট, তুমি যদি অভিনয় করো, ওখানে তো ডিগ্ল্যামারাস, আর ওখানে 4-5টা বাচ্চার মা হতে হবে, হ্যাঁ, তো এগুলো করলে হয়তো আমার ক্যারিয়ারের প্রবলেম হতে পারে। তো এই বুদ্ধি কিন্তু অনেকে দিয়েছে যে করো না, তুমি এসব ছবি করো না, তোমার কিন্তু অনেক মাইনাস হবে, তুমি কিন্তু ডাউন হয়ে যেতে পারো, দিস অ্যান্ড দ্যাট, এগুলো বলেছে।
আমি ভেবেছি, আমি অনেক ভেবে চিন্তা করেছি যে আমি অনেক ছবি করেছি, কমার্শিয়াল ছবি, ওই যে বললাম গাছের ডালপালা ধরে নাচানাচি করেছি, তো দর্শকরা হলে গিয়ে হাততালি দিচ্ছে, তারপরে হল থেকে বেরিয়ে ভুলে যাচ্ছে। আমি চেয়েছি যে আমি এমন কিছু করতে চাই যে আমি যেন সারা জীবনের জন্য কোনো দর্শকের মনের ভিতরে আমি জায়গা করে নিতে পারি। আর জায়গা করে নেওয়ার জন্য কিন্তু ভালো কাজ, ভালো ছবি, এগুলোই কিন্তু জায়গা করে নিতে পারে একটা দর্শকের মনের মধ্যে। তো আমার যখন এত বড় একটা সুযোগ এসছে, আমি করব। তাতে যদি আমার কেরিয়ারের মানে প্রবলেম দেখা দেয় দিক, কিন্তু আমি মানুষের, আমার ভক্তদের মনের মধ্যে তো আমি থেকে যেতে পারবো। কেরিয়ার চলে গেলে চলে যাক, একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম আমি। তো আমি করে ফেলেছিলাম চোখ বন্ধ করে অভিনয়। এর কোনো ক্ষতি হয়নি, তবে আমার কেরিয়ারই আরো প্লাস প্লাস হয়েছে। আসলে অবশ্যই। কিন্তু মোর্শেদ ভাই মানে শিল্পীদের কিন্তু মাঝে মধ্যে এই ধরনের কিন্তু রিস্ক নিতে হয় হ্যাঁ, কিন্তু। নিতে হয়। এবং রিস্ক আমিও যেটা বলবো যে আমিও কিন্তু কমার্শিয়াল মেনলি শুরুটা যদিও আমার মানে ভিন্নধর্মী ছবি দিয়ে, অবস্ট্রাক্ট ছবি দিয়ে, বসুন্ধরার মতো ছবি দিয়ে, তারপরে ডুমুরের ফুল, এই ধরনের ছবি দিয়ে আমার শুরু হয়েছে। কিন্তু পরে দিয়ে কিন্তু আমাকে কমার্শিয়াল আর্টিস্ট হতে হয়েছে, কারণ আমাকে সার্ভাইভের জন্য আমাকে কিন্তু কমার্শিয়াল আর্টিস্ট হতে হয়েছে। সেই কমার্শিয়াল আর্টিস্ট যখন হয়েছে তখন আমাকে কবির ভাই আমাকে নিলেন তার পরিণতা ছবিতে। উনি ভয় পাচ্ছিলেন কারণ আমি এত ব্যস্ত যে আমি তাকে শিডিউল দিব কিনা, মুখ করবো কিনা। এবং সবচেয়ে মজার ব্যাপার যে বিশ্বাস করবেন আমাদের দেশের শিল্পীরা এই যে চম্পা যেরকম রিস্ক নিয়ে করেছে, এবং আমি তার ছবিটা আমি দেখেছি পদ্মা নদীর মাঝে, আমি হলে গিয়ে আমি দেখেছি, রিয়েলি শি ইজ ডান ওয়েল, মানে এত ভালো করেছে যেটা আমি হলেও তাকে পুরস্কার দিতাম আর কি, এত সুন্দর সে করেছে। না, তো আরেকটা আমরা কথার মধ্যে হ্যাঁ, কাঞ্চন ভাই বলি, এর আগে আমি এত ছবি করেছি, কমার্শিয়াল ছবি, আমি কিন্তু অভিনয়ের স্বীকৃতি কিন্তু কখনোই আমাকে দেওয়া হয়নি কাঞ্চন ভাই, কখনোই অভিনয়ের স্বীকৃতি পাইনি। এই পদ্মা নদীর মাঝেই কিন্তু আমার আমার অভিনয়ের স্বীকৃতি এখান থেকে শুরু হয়েছে। আপনারা দুজন তো অনেক ছবি করেছেন, হ্যাঁ, মানে বলা যায় 100-র ছবি আপনারা দুজন একসাথে জুটি বেঁধে করেছেন। তো সেই ছবিগুলো নিয়ে যদি একটু বলেন দুজনেই। আমার যে প্রথম ছবি বসুন্ধরা, তার সঙ্গে হয়নি, নায়িকা হিসাবে হয়নি, তার বোন সঙ্গে, ববিতা আপা। হ্যাঁ ববিতা, মেজ বোনের সঙ্গে আমার। কিন্তু ওই ছবিতে কিন্তু তার সঙ্গে আমার দেখা হয়েছে। আচ্ছা। এবং দেখা হয়েছে মানে কি, আপনি ওই যে সে ওই যে বললেন না যে মডেল হতে চায়, ববিতা ম্যাডাম ওই সময় এক্স্যাক্টলি যা করতেন আর কি, যা পড়তেন, যা স্টাইল করতেন, এটা হলো গিয়ে তার বুদ্ধি কিন্তু। হ্যাঁ, তো মানে কোন এক কারণে মানে ববিতা ম্যাডামের বাসায় মানে চিত্রালী থেকে আমাদের একসঙ্গে ছবি তোলার জন্য, তো সে তাকে সাজিয়ে টাজিয়ে দিয়েছে, দিয়ে আবার লুকায় আড়াল থেকে আবার দেখে দরজার আড়াল তো থেকে। আবার ওই ওই বাড়িতে গিয়ে প্রথমে দেখে যে কে যেন একটা মেয়ে এরকম ভাবে ফুচিতে দেখে, তো তাকে ওখানে আমি মানে দেখলাম আর কি প্রথমে। তো তারপরে দিয়ে যখন আপনার গিয়ে এই ছবিতে, তিন কন্যা ছবিতে যখন আসলো, তখন সত্যি একটা শিহরণ লাগছে আর কি আমাকে, যে ওই যে মেয়েটা যেটা মানে সত্যি ফাঁক দিয়ে দেখতেছিল। এবং আমাকে যখন শিবলি ভাই মানে বললো যে চম্পাকে নিচ্ছি, বিশ্বাস করুন আমি খুব আনন্দিত হয়েছিলাম যে আচ্ছা, আছে যে আমি কিন্তু ভীষণ খুশি হলাম এত বছর হ্যাঁ, এত পর বছর আমি পর। আমি এই আসল হ্যাঁ। কথা এখন জানতে পারলাম। থ্যাংক ইউ কাঞ্চন ভাই, তো সত্যি ওই কথা। হ্যাঁ, এবং ওই ছবিটি প্রথম ছবি ওর সঙ্গে আমার। তো মানে এবং প্রথম ছবিতে আমাদের ছবিটি ব্যবসায়িকভাবে সাধারণ মানে সাংঘাতিক রকমের হয়েছে। তারপরে না, শুধু ওটাই নয় কাঞ্চন ভাই, আমরা দুজন মিলে যে ছবিগুলো করেছি অভিনয়, ম্যাক্সিমাম আমাদের সুপারহিট ছিল ওই সময়টা। তার মধ্যে ভেজা চোখ যে ছবিটি, সেটি আমাদের মানে একটা মানে খুবই আমাদের মানে ওরও পছন্দ আমারও পছন্দের ছবি। তো ওই ছবির মধ্যে একটা মজার ঘটনা আছে, শিল্পীরা আসলে অ্যাক্টিং করতে গেলে যে কতটুকু ইমোশনাল হয়ে যায়। আমি শুনেছিলাম একবার মানে শাবানা ম্যাডাম বোধহয় কাকে একটা থাপ্পড় মেরেছিল, ফ্রেন্ড হয়ে গেছিল। তো সেরকমই একটা থাপ্পড়ের সিন ছিল আপনার, তখন আমরা ইয়েতে তাজমহলে আমরা শুটিং করছিলাম, ওখানে এক হোটেলের মধ্যে, আগ্রাতে আমরা শুটিং করছিলাম, হোটেলের মধ্যে শুটিং, বেডরুমের মধ্যে। তো ওর সঙ্গে আমার ঝগড়া হয়, তো ও আমাকে থাপ্পড় মারবে আর কি। তো ও ঠিক ওরকম একটা থাপ্পড় মারছে, বিশ্বাস করবেন মোর্শেদ ভাই, আমি না চোখের মধ্যে লাল নীল এরকম সর্ষে ফুল আমি দেখতেছি, কিন্তু আমার চট করে মনে হলো যে আমি যদি শটটা কেটে দেই তাহলে আরেকটা থাপ্পড় খেতে হবে। তা আমি শটটা ওর মধ্যে আমি ডিসিশন নিয়ে আমি একটু রিয়াকশন দিয়ে আমার ডায়লগটা মানে আমি কন্টিনিউ করে গেছেন। শুধু আরেকটা থাপ্পড় খেতে হবে বলে আমি না, থাপ্পড় যাতে নকল না মনে হয়, সেজন্যই কিন্তু আমার ওরকম একটা থাপ্পড় মারা।
হ্যাঁ, আপনি ভাববেন না কোনো 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 রাগটা আর করে জানি না আপনাকে কে কি না কার মনে না কি না ছিল। না না না। আর ওই ছবিতে ভিজা চোখ ছবিতে কিন্তু আরো অনেক ধরনের ঘটনা ঘটেছে। আর আরেকটা তো ঘটনা ছিল, কাঞ্চন ভাই তো মরতে মরতে বেঁচে গেছে। আমরা কক্সবাজারে শুটিং করছিলাম। কাঞ্চন ভাই অনেক উপরে পাহাড় ছিল, সেটা কত ফিট হবে? পাহাড়টা ছিল, তার উপরে আবার গাছ ছিল আর কি। যাচ্ছিল প্রায় অনেক উঁচু 45 ফিট উপরে হবে, গাছটা হ্যাঁ। ছিল। তো ওখানে একটা গান ছিল যে উনি গান ছিল ঝুলে পড়ো একটা লিরিক্স ছিল। তো কাঞ্চন ভাই উপরে ঝুলেছিলেন আর আমি ছিলাম নিচে। তো গান শর্ট চলছে, হঠাৎ করে দেখি কাঞ্চন ভাই উপর থেকে পড়ে গেলেন নিচে। আচ্ছা, একদম আমি 40 ফিট উপরে ও থেকে গড, ওখানে কি দড়ি বাঁচার ছিঁড়ে। কথা নয়, কারো বাঁচার কথা নয়, কিন্তু কি অলৌকিক ব্যাপার যে কাঞ্চন ভাইয়ের আই থিঙ্ক একটা কিছু হয়নি, একটা একটা একটু ব্যথা পাননি উনি। উনি পড়ে গিয়ে আমরা তো ভেবেছি এখানেই শেষ। যখন দেখতে পেলাম কাঞ্চন ভাই নিজে আবার দাঁড়িয়ে গেলেন, হাত পা ঝেড়ে দাঁড়িয়ে গেলেন, আমরা স্তব্ধ হয়ে গেলাম সবাই মিলে। যে আর তাকে দেখলাম যে উপরে আর নিচে, এতটা উপরে, এই নিচে একটা মানুষ হাত পা ঝাড়া দিয়ে কি করে দাঁড়ায়? অবশ্য 2 মিনিট পর্যন্ত আমি ঝাড়া দিইনি এবং ওরাও কেউ আসেনি আমার কাছে, তারা মনে করেছে যে আমি আমার মরে মনে গেছি, হচ্ছে শেষ। শেষ হয়ে গেছে। এরকম অনেক ধরনের অনেক অনেক গল্প আছে আমাদের। তার মধ্যে কিন্তু আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার আছে, কাঞ্চন ভাইয়ের জীবনের অনেক বড় একটা ঘটনা ঘটে গেছিল। আমরা বান্দরবনে শুটিং ওই করছিলাম। ছবিতেও তো তুমি ছিলে, হ্যাঁ, রাইট রাইট। বান্দরবনে, এবং গান করছিলাম কাঞ্চন ভাইয়ের আমি। একটা পাহাড়ের উপরে গান ছিল। শুটিং করার আগে দিন রাত্রে কাঞ্চন ভাই আমাকে বলছিলেন যে ম্যাডাম, আচ্ছা এই এরিয়াতে তো খাবার দাবার কিরকম পাওয়া যায় বলেন তো, কি কি খাবার? আমি কেন, আপনার হঠাৎ করে খাওয়ার এত ইচ্ছে হলো কেন? বলে আমার খাবারের জন্য না, কালকে আপনার ভাবি আসবে, বাচ্চারা আসবে, তো বাচ্চাদের যাতে খাওয়ার কোনো প্রবলেম না হয়, তো আমি চাচ্ছি কিছু কেনাকাটা করে রেখে দিতে বাচ্চাদের জন্য। তো আমি যা যা জানি চিনি, কি কি খাওয়ালে ভালো হয়, ওগুলো আমি তাকে পরামর্শ দিলাম রাত্রেবেলা। পরের দিন আসবে, দেখলাম কাঞ্চন ভাইকে ফুরফুরা মন, কি খুশি খুশি মন। সকালবেলা আমরা গেছি শুটিং করতে, চিম্বুক পাহাড়ে একটা গান করছিলাম। আর ভীষণ বারবার ঘড়ি দেখছি কাঞ্চন ভাই, আর খুব ফুরফুরা তার মনটাকে দেখেছি। খুব সুন্দর সুন্দর শট দিচ্ছিলেন কাঞ্চন ভাই, কারণ তার বাচ্চারা আসবে, ভাবি আসবে, তার জন্য হয়তো। এই নিয়ে আমি ঠাট্টাও করেছি দু একবার। তারপরে সেখানেই হঠাৎ করে ফোন আসলো, ফোন আসলো একটা। ওই টাওয়ার ছিল একটা, তখন তো আর মোবাইলের যুগ ছিল না, ওখানে একটা টাওয়ার ছিল। সে টাওয়ার থেকে একটা লোক এসে বলল যে আপনার ফোন আসছে। বিশ্বাস করুন মোর্শেদ ভাই, আমরা তো চলচ্চিত্রে দেখায়, আমার ঠিক কিন্তু এখানে একটা ধাক করে উঠলো। এইখানে ফোন, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে ফোন দিচ্ছে, বললো যে আপনার তো ফ্যামিলি আসার কথা ছিল, তো গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করেছে, আপনি ঘাবড়াবেন না, ওরা সবাই ঠিক আছে, তো শুটিংটা প্যাক আপ করে দিয়ে চলে আসেন। তো আমি এই অ্যাক্টিং আর জীবনে করতে পারবো কিনা আমি জানি না, আমার কাছে আমার সমস্ত শরীরটা আমার কাছে মনে হলো যে অবশ হয়ে গেছে, আমি পড়ে যাব এরকম একটা ভাব। এবং আমার চেহারা তো আর আমি দেখতে পাই না, ওরা কিন্তু আমার চেহারা দেখে বুঝছে যে সামথিং হ্যাপেন। তো জিজ্ঞাসা হলো কি ব্যাপার, কি ঘটনা কি? তা আমি বললাম যে শুটিংটা প্যাক আপ করেন, আমার ফ্যামিলি আসছিল, ওরা মানে অ্যাক্সিডেন্ট করছে, আমাকে যেতে হবে এখন। তো ওখান থেকে ওইভাবে রওনা দিলাম আর কি। রওনা দিয়ে আসলে তখন আমি জানি না, কিন্তু সবাই জানে যে মানে আমার ওয়াইফ মারা গেছে, যে এটা হোটেলে জানে এবং অনেকে এর মধ্যে জেনে গেছে, কিন্তু আমি জানি না। কিন্তু আমি হাসপাতাল পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি জানতে পারি না যে। আপনাকে আমরা দেখেছি যে আপনি কিন্তু তারপর অনেক সেবাধর্মী কাজে অনেক নিজেকে যুক্ত করেছেন। একটা তো আপনি বড় একটা আন্দোলন গড়ে তুলেছেন, নিরাপদ সড়ক চাই নামে, যেটি এখন সবার কাছে পরিচিত এবং খুবই ফ্রুটফুল একটা আন্দোলন আমি বলবো। এছাড়াও কিন্তু আপনি অনেক, যেমন আপনি ভাবির নামে একটা স্কুল দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন আপনি, বহু রকম এই এই জীবনেই কিন্তু আপনি অনেক রকম। তো এটা কি আপনাকে, সেই ঘটনা কি আপনাকে এর জন্য কোনো প্রভাব ফেলেছে? অবশ্যই প্রভাব করেছে। আর আরেকটি জিনিস যেটি, সেটি হলো যে আহ, আহ, স্কুল আছে, মাদ্রাসা আছে, পাশাপাশি এখন আমার একটি জমি আছে, যে জমিটি আমি আমার লাস্ট ছবি রিলিজ করার পর আমার ওই সম্পূর্ণ টাকা দিয়ে আমি জমিটি কিনেছি। সেইখানে এখন জাহানারা কাঞ্চন মেমোরিয়াল একটা হাসপাতাল করার আমার ইচ্ছা আছে, এইটি আমার স্বপ্ন। তো হাসপাতাল করার ইচ্ছাটা আসলে ওর মৃত্যুর জন্য না, তার আগেই আমি এটা করেছিলাম, চিন্তা করেছিলাম। আমি নিজেও একবার যখন ওই যে মানে অ্যাক্সিডেন্ট করে সিঙ্গাপুরে যখন চিকিৎসায় গেলাম, তো চিকিৎসা করার আগে
আমাকে বাংলাদেশে যখন চিকিৎসা করালো পঙ্গু হাসপাতালে, তখন আমার এই বাঁ হাত এবং ডান পা দুটি কেটে ফেলতে চেয়েছিল, যে এটি রাখলে তাকে বাঁচানো যাবে না। তো আমার স্ত্রী বলেছিল যে খবরদার, তার এই পা এবং হাত কাটতে পারবেন না, যদি এটি না রেখে যদি তাকে যদি না বাঁচানো যায়, যদি মারা যায় তাও আমি সহ্য করব, কিন্তু এটি কেটে রেখে তাকে যদি বাঁচান তাহলে প্রতিদিনের তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, তার চেয়ে মরে যাওয়াটা অনেক বেটার। তো সেই সময় আমি যখন ইয়েতে গেলাম, সিঙ্গাপুরে গেলাম, আমাকে কিছুই কাটতে হয়নি, আমি সুস্থ হয়ে ফিরে আসলাম, এখনো পর্যন্ত সুস্থ, এখনো পর্যন্ত নর্মাল মানুষের চেয়ে আমি দৌড়ঝাঁপ অনেক কিছু আমি করি। তো আমার ওই হাসপাতালে বিছানায় শুয়ে শুয়ে আমি চিন্তা করতাম আর কি, যে চিকিৎসা এরকম, যে আমার দেশে আমার মতো একটা সেলিব্রিটির হাত পা কেটে ফেলতে চায়, তাহলে আমাদের দেশের সাধারণ মানুষদের কি ধরনের চিকিৎসা। সেই সময় থেকে আমার এই স্বপ্নটা আমি লালন করে আসছি। অলরেডি আমার ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমার কথাবার্তা চলতেছে ডিজাইন টিজাইন করার জন্য। তো এটা আমার এখন লাস্ট আমার স্বপ্ন আর কি, যে আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে আমাকে এই হাসপাতালটি যেন মানুষের জন্য যেন করে যেতে পারে একটা আধুনিক হাসপাতাল, এবং সেইখানে যারা সামর্থ্যবান তারা পয়সা দিয়ে চিকিৎসা করবে, আর যারা গরিব আছে তাদের জন্য একটা ট্রাস্টি থাকবে, এবং যাচাই বাছাই হবে যে হ্যাঁ সত্যি তার দেওয়ার মতো সামর্থ্য নেই, তাকে সেইভাবে মানে ফ্রি একদম তাকে মানে সেখানে চিকিৎসা করানো হবে। তো এই যে একটু আগেই কিন্তু আমি শুরুটাই কিন্তু বলেছিলাম যে আজকে এই মানবিক বোধ বলেন, যা কিছুই বলেন, সবকিছু কিন্তু আমাকে চলচ্চিত্র কিন্তু আমি শিখি। এই চলচ্চিত্র আমাকে দায়িত্ববান করেছে, কারণ আমি যখন আমার স্ত্রী যখন মারা গেল, আমার একজন সাংবাদিক যখন আমাকে বলল যে ইলিয়াস সাহেব, আপনার স্ত্রী মারা গেছে, আপনি তাকে বাঁচাতে পারেন নাই, আপনি কি শুধু আপনার স্ত্রীকে ভালোবাসেন? এই কোটি কোটি মানুষ যারা আপনাকে ভালোবাসে তাদেরকে তাহলে আপনি ভালোবাসেন না? এটা আমাকে খুব স্ট্রাইক করেছে, যে আসলে তো আমরা যখন চলচ্চিত্রে কাঁদি, চম্পা কাঁদে, আমি কাঁদি, আমাদের সঙ্গে নীরবে সেখানে বসে বসে চোখ মোছে, সহানুভূতি দেয়, আমরা যখন প্রতিবাদ করি তালি দেয়, আমাদের সঙ্গে একত্র বোধ করে, আমাদেরকে এত ভালোবাসে। এর আগে আমার মানে ওই অ্যাক্সিডেন্টের সময় আমাকে লোকেরা আসছে, শুনছে যে আমার চোখ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার ছেলে মেয়েরা আসছে আমাকে চোখ দান করার জন্য, যারা এত ভালোবাসে, তাদের প্রতি কি আমার তাহলে কোনো দায়িত্ব নেই? আমার আর মুক্তিযুদ্ধ, এই যে যেটি বললাম যে মুক্তিযুদ্ধ আমি দেখেছি, আমার শুরুর প্রথম নাটক, স্টেজ নাটক যেটা, সেটা বাংলার মুক্তি, আমার স্বাধীনতার উপরে আমার ইয়ে। তো এই স্বাধীনতা যুদ্ধ, আমার দেশ, এটা আমি দেখেছি। তো যার জন্য আমি মনে করি যে আমার দেশ যদি টিকে থাকে তাহলে আমি সুখে থাকবো, আমার দেশ যদি টিকে না থাকে আমি কোনোদিনই সুখী হতে পারবো না। আমার দেশের সকল মানুষ যদি সুখী হয় তখন সে আমি সুখী হব। তারা যদি টেনশনে থাকে, তাদের যদি কষ্ট থাকে, তাহলে কে আসবে আমার ছবি দেখার জন্য, কে আমাকে ভালোবাসবে? তো একটার সঙ্গে একটা রিলেশন, এই উপলব্ধি বোধটুকু আসলে অনেকের মধ্যে জাগে না, যার জন্য দায়িত্বটা ওইখান থেকে আসে। চলচ্চিত্রে আপনারা দুজনই কিন্তু দীর্ঘদিন যাবৎ একটু নিষ্ক্রিয়ই বলা যায়, এবং সেটি চলচ্চিত্রের অবস্থা একসময় এত খারাপের দিকে চলে গিয়েছিল অশ্লীলতা এবং বিভিন্ন কারণে, যে যেখান থেকে আমাদের গুণী শিল্পীরা কিন্তু নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, নির্মাতারাও নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, এবং তার ফলশ্রুতিতে চলচ্চিত্র একেবারে একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এখন হয়তো অশ্লীলতা সেইভাবে নাই, সেইটা আমরা কাটিয়ে উঠেছি, কিন্তু এখনো কিন্তু চলচ্চিত্র আর ঘুরে দাঁড়াতে এখন পারেনি। যে প্রবলেমটা মুর্শেদ ভাই, যেমন আপনাকে আমি বলি, আমার প্রোডাকশন হাউস কিন্তু আমি বন্ধ করিনি, কিন্তু সেই প্রোডাকশন হাউসে এখন আমি নিরাপদ সড়কের অফিস বানিয়ে আমি কাজ করছি, কিন্তু আমার হাউস আছে, আমার লোকজন আছে, সবকিছু আছে, কিন্তু আমি ছবি বানাতে পারছি না। কেন পারছি না মুর্শেদ ভাই? আমার ছেলে মেয়েরাও পর্যন্ত আমাকে বলেছে যে অন্তত তুমি বছরে একটা ছবি হলো করো, কিন্তু আপনি এইরকম একটা ছবি করে আপনি কোথায় দেখাবেন? আপনি আমাকে বলেন। দেখানো সিনেমা যায়। হলগুলো 1350 সিনেমা হল থেকে আজকে নেমে আসছে আপনার 250 সিনেমা হলের মধ্যে, তাও 110টা সিনেমা হলে জাজ মাল্টিমিডিয়া তারা প্রজেক্টর বসাইছে, সেই জাজ মাল্টিমিডিয়া আমাদের কাছে প্রডিউসারের কাছ থেকে টাকা নিচ্ছে, হল মালিকরাও টাকা নিচ্ছে। একটা প্রডিউসার হলো গিয়ে মুরগা, আমরা যাদেরকে বলি মুরগা বলি, মানে মুরগাকে আপনি পালবেন, যখন খুশি এটাকে জব করে খেয়ে ফেলবেন। তো আমাদের প্রডিউসারদেরকে এরকম ভাবে জবাই করে খাচ্ছে। আর বাকি যে সিনেমা হলগুলো, সেখানে আপনি মেশিন ভাড়া করে নিয়ে আপনি ছবি দেখাবেন। কেন ভাই? আপনি হল বানাইছেন, আপনার মেশিনটা রিজেক্ট হয়ে গেছে, আপনার পুরানো হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, একটা আপনি প্রজেক্টর আপনি লাগাবেন না? তো এই কারণের জন্য কিন্তু সত্যি কথা বলতে যে আজকের যে দশাটা, সেটা শুধুমাত্র সিনেমা হলের
ক্রাইসিসের জন্য কিন্তু এই ক্রাইসিসটা চলছে। আর তার সাথে আমি বলবো, দেখেন শিল্পীদের জন্যও কিন্তু অনেক দুঃখজনক ব্যাপার। একটা শিল্পী কিন্তু একদিনে তৈরি হয় না, একটা শিল্পী তৈরি হয় আস্তে আস্তে, অভিজ্ঞতা নিয়ে। আমরা যারা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ছবি করেছি, তিলে তিলে শিল্পী হয়ে গড়ে উঠেছি, কমপ্লিট শিল্পী আমি বলবো না, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো যখন মনে হয়েছে যে না, এখন আমরা দর্শকদের কিছু অভিনয় দেখাতে পারবো, হ্যাঁ তৈরি হয়ে এসছি, কিন্তু কোথায় দেখাবো, কাকে, ছবি কোথায় আমাদের? দুঃখজনক, সত্যি খুব দুঃখজনক এটা। আমি একবার সচিব সাহেবদের কাছে আমরা গিয়েছিলাম চলচ্চিত্র বিষয় নিয়ে আলাপ করতে। উনি একটা কথা বলেছিলেন, সত্যি কিন্তু ওনার কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে ইলিয়াস সাহেব, আপনাদের প্রায় 16 কোটি প্লাস আপনাদের লোক, আমাদের বাংলাদেশের লোক, দেশটা আমাদের ছোট কিন্তু জনসংখ্যা তো অনেক বেশি। তো সেই 16 কোটি লোকের মধ্যে আপনারা 3 থেকে 4 কোটি মানুষকে আপনারা ছবি দেখালে আপনাদের ছবি ফ্লপ হয় কি করে? মানে এই যে চলচ্চিত্র দেখানোর জায়গা নেই, যে কারণে আমরা আমাদের ছবিগুলো কিন্তু আসলে দেখাতে কিন্তু পারছি না। এখন যে দন্য দশাটা চলচ্চিত্র যে জায়গা আমরা হয়তো নিতে পারতাম, কিছু ভালো ছেলে পেলেও কিন্তু এসেছে, এবং শুধু ভালো ছেলে পেলে না মোর্শেদ ভাই, আমি কয়েকজনকে আমি জানি যে তারা বাইরে পড়াশোনা করে কিন্তু এখানে আসছে। তো তারাও কিন্তু মানে আসলে ছবি বানাচ্ছে, বানিয়ে দেখাবে কোথায় আসলে? আপনি মার্কেটিং যদি না করতে পারেন, আপনি যদি না দেখাতে পারেন, টেলিভিশনে দেখিয়ে তো আপনি আপনি চলচ্চিত্র ব্যবসা যদি না হয়, লগ্নি যদি আপনার না আসে, সেটা তো টেলিভিশনে দেখিয়ে আপনার সেই লগ্নি ফেরত না আসবে। না, আর আমাদের টেলিভিশন তো এখানে ছবি সেরকম, দেখানোর হ্যাঁ, জায়গা না। সেটা তো একটা ব্যাপার আছে। আর এর সাথে আমার মনে হয় আরেকটা ব্যাপারও যোগ দিতে পারি, সেটা হচ্ছে গল্প। আমরা কি খুব বেশি গল্প চেঞ্জ করতে পেরেছি ইন্ডাস্ট্রিতে? আমরা ঘুরে ফিরে কিন্তু ওই এক গল্পের ভিতরেই আছি এখনো। আমাদের আশেপাশে দেশগুলো, পাশের দেশগুলো আমার মনে হয়, দেখেন কিছুদিন আগেও কিন্তু কলকাতার ইন্ডাস্ট্রিতে তালা ঝুলানো দেখেছি। সে তালার উপরে এমন ঝুল দেখেছি যে কত বছর ওই তালা খোলা হয়নি। এখন দেখেন কলকাতার ছবিগুলো কিভাবে হুড়হুড় করে এগিয়ে গেছে, আর আমরা এখনো কিভাবে পিছিয়ে আছি। আমরা গল্পের দিক দিয়েও কিন্তু পিছিয়ে আছি, ওই একটা গল্পের গঞ্জির মধ্যে ঘোরাঘুরি করছি। গল্প যদি এরকম চেঞ্জ হতো আমাদের, তো আমার মনে হয় দর্শকদেরও বোধহয় খানিকটা বৈচিত্র্য আসতো তাদের টেস্টে। আর কাঞ্চন ভাই যেটা বললেন, পরিবেশ, হলের হলের যে ঘাটতি আমাদের আছে, সত্যি সব মিলিয়ে আই থিঙ্ক। আর চলচ্চিত্র তো দেখেন, চলচ্চিত্র তো শুধু বিনোদন না, বিনোদনের পাশাপাশি অনেক ভূমিকা রাখতে পারে। অনেক অনেক। আজকে আমাদের সমাজে যেই নৈরাজ্যগুলো আমরা দেখছি, যেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, Right. সাম্প্রদায়িক Right. অহিষ্ণুতা আমরা দেখছি, এইগুলোর বিরুদ্ধে কিন্তু চলচ্চিত্র, যে কোনো চলচ্চিত্রই, সে বিনোদন চলচ্চিত্র হোক, একটু অফ ট্র্যাক হোক, সব ধরনের চলচ্চিত্রই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতে বা বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি বিনোদন চলচ্চিত্রগুলো আজকাল সেই ভূমিকাটা রাখছে। তা আমরাও সেই ভূমিকাটা রাখতে পারতাম যদি সেই স্পেসটা আমাদের এখানে তৈরি হতো। যেটা কাঞ্চন ভাই বলছিলেন, অনেক নতুন ছেলেমেয়েরা কিন্তু এসছে চলচ্চিত্রে, নতুন ধ্যান ধারণা নিয়ে শিক্ষিত ছেলেমেয়েরা, তারা কাজ করছে। কিন্তু ওই যে জায়গাটা, সিনেমা হল, যেই জায়গায় আমার মনে হয় গুরুত্ব আসলে দিতে হবে। আমি, আমার কাছে মোর্শেদ ভাই আরো একটা বড় প্রবলেম যেটা, সেটা হলো যে মানে চলচ্চিত্রের কথা আমি সবসময় একটি কথা আমি বলি, এবং আমি লক্ষ্য করেছি পাকিস্তান আমল থেকে কিন্তু আমাদের দেশে চলচ্চিত্রকে কিন্তু পৃষ্ঠপোষকতাটা কিন্তু সেইভাবে কিন্তু করা হয়নি কিন্তু। এবং এর পরবর্তী সময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু চলচ্চিত্রকে যেভাবে পৃষ্ঠপোষকতা একটা মানে প্ল্যান প্রোগ্রাম করে, ভিশন তৈরি করে, যেমন আমাদের দেশের এখন মনে করেন যে আমাদের প্রাইম মিনিস্টার ভিশন 21 থেকে 41 পর্যন্ত ভিশন করে। চলচ্চিত্র আপনি দেখেন কোনোদিন এইরকম একটা ভিশন ভিশনের মধ্যে নাই। কিন্তু আপনি দেখেন পাশাপাশি আমি বলবো যে আমাদের ভারতের যে ছবি, তারা কিন্তু সরকারের কিন্তু একটা ভিশন কিন্তু ছিল কিন্তু। আপনি, আপনার মনে আছে কিনা জানি না, 65-এ যখন ওয়ার হলো তখন আমি খুবই ছোট, কারণ আমি 66-এ ক্লাস 4-এ পড়ি, 65-এ তার মানে আমি ক্লাস 3-তে পড়ি। কিন্তু সেই সময় আমি জানি যে ইন্ডিয়ান ছবি কিন্তু এই দেশে বন্ধ হয়ে গেল, প্রজেক্ট করা বন্ধ হয়ে গেল। ইন্ডিয়ান ছবি ওই 65-এ বন্ধ হওয়ার পরেও কিন্তু এমবাসির মাধ্যমে কিন্তু সেই ছবিগুলো কিন্তু তারা কিন্তু দেখাতো। এবং আমি তখন স্কুলে পড়তাম, আমিও কিন্তু ফ্রি টিকিট পেতাম কিন্তু ওই ইন্ডিয়ান ছবি দেখার জন্য। এবং সবচেয়ে মজার ব্যাপার, ইন্ডিয়ান ছবি বন্ধ হলো কিন্তু আপনার গিয়ে ওই যে আর্মিদের যে সিনেমা হলগুলো ছিল, সেখানে কিন্তু আবার ইন্ডিয়ান ছবিগুলো কিন্তু চলতো। তো কোনো না কোনো ভাবে তারা কিন্তু তাদের চলচ্চিত্রগুলোকে সারা দেশেই কিন্তু এরকম ভাবে, এখন আপনি জানেন মোর্শেদ ভাই যে তাদের দেশে যে অবস্ট্রাক্ট যে ছবিগুলো হয়,
তারা প্রত্যেকটা এম্বাসিতে তারা দিচ্ছে এবং আর্কাইভ গুলো সারা পৃথিবীতে আছে, প্রত্যেকটা আর্কাইভে একটা করে ছবি দিচ্ছে। তো কাজেই একটা ভালো ছবি বানালে পরে যিনি বানাচ্ছেন, যিনি নগরি করছেন, তার কিন্তু লস হচ্ছে না। কিন্তু আপনি এখানে একটা ভালো ছবি বানালে পরে কোথায় দেখাবেন বলেন তো মোর্শেদ ভাই? কোথায় আপনার সুযোগ আছে? না বিদেশে, না কোথাও, কোনো কিছু তো আপনার মানে ইয়ে হাতে না। গোনা দু একটা জায়গা হলে কোনো তো একটা হবে না। জায়গা আপনার নাই, যার সিনেপ্লেক্স জন্য বলেন, এই বলেন, মানে এগুলো কয়েকটা, হ্যাঁ। হাতে গোনা কয়েকটা, আর দু তিনটা। তারপরে আপনি তো অনুদানের ছবি আপনি বানাচ্ছেন, আপনি কয় টাকা দিচ্ছে আপনি অনুদানের ছবি বানানোর জন্য? কিন্তু আমাদের দেশের সরকারেরই নীতি হলো গিয়ে যে আপনি ভালো ছবি বানাবেন, খুব কম তেল দিয়ে বানাবেন আপনি। যাই হোক, আমরা আশা করব নিশ্চয়ই এই অবস্থার অবসান হবে রাইট। এবং আমরা সবাই মিলে, চলচ্চিত্রের মানুষ যারা আমরা আছি, সরকার, সবাই মিলে আমরা একটা পরিকল্পনা করতে পারবো, যেটা আপনি Right, বলছেন right. ভিশন, যে কিভাবে আমাদের ছবিকে আবার এই অবস্থা থেকে মুক্ত করা যায়, আমাদের চলচ্চিত্রকে আবার জনপ্রিয় করে তোলা যায়। আজকে আপনাদের সাথে আড্ডা মেরে খুবই ভালো লাগলো, আমার মনে হয় দর্শকরাও খুব আনন্দ পেয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা ঈদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল। ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক অনেক অনেক খুশি, অনেক আনন্দ। ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদের বিশেষ সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।